আজ পড়ছি প্রদীপিসীর বর্মীবাক্স গল্পের পরবর্তী অংশ। প্রথম পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল, ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা। এদিকে বড় গরু তো আসন পেড়ি হয়ে বসে পড়েছেন। কত টানাটানি করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত ল্যাজ মোচড়ালাম। শেষ অবধি গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের নিচে চার দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম। সে কিন্তু নড়েও না, ওই রকম বসে ঘাস চাবায়। পাঁচু মামা বলল, হ্যাঁ ঘনশ্যাম, তবে কি হবে? ঘনশ্যাম বলল, হবে আবার কি, চলো দেখবে চলো। আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে কাঁকড় বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম। সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি। তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে। অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে। সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না। তখন ঘনশ্যাম পাঁচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল। গাড়ি অমনি চলতে লাগলো। স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরনো গোরস্থান। সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা উইলো গাছ জমাট অন্ধকার করে রয়েছে। সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিস ফিস করে আমাকে ইংরেজিতে বলল, এখানে সব সিপাহী বিদ্রোহের সময়কার কবর আছে। অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল, ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাঁচু দাদা, এইখানেই গাড়ি নামিয়ে চম্পট দেব বলে রাখলাম। পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল, আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম, কবরের কথা বলছিলাম। ঘনশ্যাম আরও বিরক্ত হয়ে বলল, ভূতের কথা নয় মানে? কবর আর ভূত কি আলাদা? ইংরেজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলোও ধরতে পারবো না নাকি? না পাঁচুদা, আমার পোষাবে না বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। এমন সময় খটখট খটখট শব্দ করে একটা ছ্যাঁকড়া গাড়ি এসে উপস্থিত। আমাদের পাশ দিয়ে যাবার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জল জলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন। পাঁচু মামা তখনই হাত পা ছুঁড়ে মূর্ছা গেল। ঘনশ্যাম বললে, ই আর কি ভালো লাগে না পাঁচু দাদা, বলে আবার গাড়ি টানতে শুরু করলো। পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল। অনেক রাতে মামার বাড়ি পৌঁছলাম। মনে পড়ল প্রদীপিসীও এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুড়োর বাড়ি থেকে ফিরেছিলেন। সত্যি বর্মী বাক্সটা গেল কোথায়? পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম, হাত থেকে পড়ে উড়ে যায়নি তো? পাঁচু মামা দাঁত কিড়মিড় করে বলল, চুপ, এটা শত্রু রাস্তা না। বুক থেকে হৃৎপিণ্ড উপড়ে নিলেও প্রদীপিসীর বর্মী বাক্সর নাম মুখে আনবি না। গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপর বসে পড়ল। ঘরের মধ্যে থেকে পেঁচা, ফিঙে, নটবর, খেন্তি, পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্যে। কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করল না। পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল। শেষ অবধি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম। সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমুটুমু খেয়ে একাকার। দিদিমা আমাকে সেজো দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন। দেখলাম সেজো দাদামশাইয়ের ইয়া শিং বাগানো গোঁফ, হিংস্র চোখ, দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন। বুকের ভিতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার 1। সেজো দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অবধি দেখে নিয়ে বললেন, ভীষণ রাগ হলো। রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, ফুলকপির ডালনা,
চিংড়ি মাছের মালাইকারি, চালতার অম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম। খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামাও কোন সময়ে আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে। দু একবার তাকালাম, পাঁচু মামার ভাবখানা যেন আমাকে চেনেই না। তখন আমার ভারী দুঃখ হলো। পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেঁসে যাবে। ওল্ড লেডি নাম্বার 1 স্পাই। আমি একটু আপত্তি করতে গেলাম, কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল। পাঁচু মামা বলল, চুপ, আমার খুড়ি আমি চিনি না। পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক শোবার ঘরে শুতে গেলাম। কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম। সেটা এমনি উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম। খাটের উপর আবার 2-3টে বিশাল বিশাল পাশবালিশ, আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কী সব দেখতে পেলাম। দিদিমা একটা রংচঙে জলচৌকির উপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক, আমি খেয়ে এসে তোমার পাশে শোব। কাল তোমাকে প্রদীপিসির বর্মি বাক্সর গল্প বলবো, একা শুয়ে থাকতে ভয় পাবে না তো? প্রদীপিসির নাম শুনে আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। মুখে বললাম, আলোটা রেখে যাও, তাহলে কিছু ভয় পাবো না। দিদিমা আদর করে চলে গেলেন। পাঁচু মামা কেন বলল স্পাই নাম্বার 1? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে। দিদিমা কখন উঠে গেছেন। আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম। দেখি ফুল বাগান থেকে আর তার পেছনে আম বাগান থেকে কুয়াশা উঠছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই জন্যেই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যেই হোক আমার সারা গা শিরশির করে উঠল। দেখলাম ছাই রঙের প্যান্টুলুন আর ছাই রঙের গলাবন্ধ কোট পরে মুখে মাথায় কমফর্টার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনোকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন। তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ। এমনি সময় সুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল, আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরিয়ে দিল। ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠে দাঁতন চেপাতে চেপাতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন। সেজো দাদামশাই বললেন, জানিস এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কি করিয়েছিলেন? বিলেত থেকে ছোট কাকা সাহেব হয়ে ফিরলেন। ঘাড় ছাঁট চুল, কোট প্যান্ট পরা, হাতে ছড়ি, মুখে চুরুট, কথায় কথায় খারাপ কথা। ক্রমেই বললেন, আমি মেয়ে মানিব, বিলেতে সব ঠিক করে রেখে এসেছি। এই দোতলার উপর শোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো, লম্বা বারান্দাটা তো আছেই, তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো। সাদা পাগড়ি মাথায় ওই সিঁড়ি দিয়ে জমাদার ওঠানামা করবে, নইলে মেম আসবে না বলেছে। তাই না শুনে আমার ঠাকুমা, পিসিমা আর জেঠিমারা হাত পা ছুঁড়ে বললেন, অ মা, সে কি কথা গো, মেমেদের যে লাল চুল, কটা চোখ, ফ্যাকসা রং আর মরা খেকো ফিগার হয়, কি যে বলিস তার ঠিক নেই। মেমরা যে ইয়ে পর্যন্ত খায় শুনেছি। ছোট কাকা বিরক্ত মুখ করে বললেন, অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই, তাহলে আমার আর কিছুই বলবার নেই। বলো তো নাগা সন্ন্যাসী হই, মেমেও দরকার নেই, নতুন স্যুটগুলোতেও দরকার নেই। তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন, কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুললে না।
ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করিয়ে ফেললেন। ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল। দোতলা থেকে ছাদে উঠবার কাঠের সিঁড়ি একটা ছিলই, বাঁদর তাড়াবার জন্যে। তারই ঠিক নিচে দিয়ে নতুন সিঁড়ি হলো। এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল। ঠাকুরদার কাছে কি ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায়, দিন রাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন। এদিকে পাড়ার চোররাও সুবিধে পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল। তাদের জ্বালায় ঘুমোয় কার সাধ্যি। শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল। গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন। চোররাও সিঁড়ি দিয়ে ধপধপ নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন। তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন। পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন। রাগের চোটে ছাদে উঠবার কাঠের সিঁড়িটা অবধি খুলিয়ে দিলেন। কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন। আর ছোট কাকাকে ডেকে বললেন, পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, টোপর পরে প্রস্তুত হও। শেষটা ওই পানুর ফর্সা মোটা গোলচোখো 12 বছরের মেয়ের সঙ্গে ছোট মামার বিয়ে হয়ে গেল। এবং বিশ্বাস করবে কিনা জানি না, তারা সারা জীবন পরম সুখে কাটালো। পাঁচুটা তো ওরই নাতি। এই রে, ঘনশ্যাম আবার আমার এসবগুলো নিয়ে আসছে। বলিস যে আমি বেরিয়ে গেছি, বলেই সেজো দাদামশাই হাওয়া। আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাঁদর তাড়াবার সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে কাটা কাটা তখনও রয়েছে। সব পুরনো বাড়ির মতন মামার বাড়ির ঘরগুলো বিশাল বিশাল, সিঁড়িগুলো মস্ত মস্ত। বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না। আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। পাঁচু মামার টিকিটই সকাল থেকে দেখা যায়নি। নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল, নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না। বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না। দুপুরে প্রদীপিসির বর্মি বাক্সর সন্ধান নিচ্ছি, এমন সময় কানে এলো খুব একটা হাসি গল্পের আওয়াজ। রান্নাঘরে আনন্দ কোলাহল, এমন কথা তো জন্মে শুনিনি। অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম। বারান্দার বাঁকে ঘুরতেই দেখি চাকর বাকররা বিষম ঘটা করে অতিথি সৎকার করছে। কি একটা রোগা লোক ঠ্যাং ছড়িয়ে বামুন ঠাকুরের উঁচু জল চৌকিতে বসে রয়েছে। চারদিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি। বামুন দিদি পর্যন্ত ঘোমটার মধ্যে বিড়ি টানছে। ঘনশ্যামটাম সবাই উপস্থিত আছে। পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে। আমার পায়ের শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভোঁভা। কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না। চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই। খালি বামন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে। কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি। ঠ্যাং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক। ভাবতে ভাবতে গা শিউরে উঠল। এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরখ করে নিয়ে দুপুর না গড়াতে একেবারে ভেতরে এসে সেঁধিয়েছে। চুলগুলো আমার সজারুর কাঁটার মতন হয়ে উঠল। বামুন দিদিকে জিজ্ঞেস করলাম, কে লোকটা? বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল। কোন লোকটা খোকা বাবু? তুমি আমি ছাড়া আর তো লোক দেখছি না কোথাও। বলেই সে সরে পড়ল। অমনি তার কোলের মধ্যে কতকগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল। বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে। কি ভীষণ! এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি? সে যে সকাল থেকে কোথায় গা ঢাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই। একবার কি একটা গুজব শুনছিলাম, নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে। তবুও তখনই তার খোঁজে বেরুলাম। 4-5টা ভুল দরজা খুলে 4-5 বার তাড়া খাবার পর
দেখি পূর্ব দিকের ছোট ঘরের তক্তাপোষের ওপর শুয়ে শুয়ে পাংশুপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে। আমাকে দেখেই ভীষণ বিরক্ত হয়ে নাকি সুরে বলল, কেন আবার বিরক্ত করতে এসেছো? যাও না এখান থেকে। আমি বললাম, চারদিকে যেরকম ষড়যন্ত্র চলছে, এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলোনোর শোভা পায় না। এদিকে শত্রু এসে ঢুকেছে, সে খবর রাখো কি? পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে না, তাই না শুনে এমনি ক্যাও ম্যাও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম। সারাদিন ভেবে ভেবেও একটা কুলকিনারা করতে পারলাম না। রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বলেছিলাম তোকে প্রদীপিসির বর্মি বাক্সর গল্প বলবো, তবে শোন। দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পেছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন, আর আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। দিদিমা বললেন, প্রদীপিসের ইয়া ছাতি ছিল, ইয়া পাঞ্জা ছিল। রোজ সকালে উঠে আধসের দুধের সঙ্গে 1 পোয়া ছোলা ভেজে খেতেন। কি তেজ ছিল! তার সত্যি মিথ্যে জানি না, শুনেছি একবার একটা শ্যামলা গরু হাম্বা হাম্বা ডেকে ওর দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকালেন যে সে 3 দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো। প্রদীপিসি একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন। ফিরে এলেন দুপুর রাত্রে। এসেই মহা হইচই লাগালেন, কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে। সবাই মিলে নাকি 1.5 বছর ধরে ওই বাক্স খুঁজেছিল। কোথায় পাওয়া যাবে? কেউ চোখেই দেখেনি সে বাক্স। শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না। আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম, তাতে কি ছিল? দিদিমা বললেন, কে জানে, মশলা টশলা হবে। ওই প্রদীপিসির একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল গজা। কালো রোগা ডিগডিগে, এক মাথা কোঁকড়া কোঁকড়া তেল চুকচুকে চুলে টেরি বাগানো, দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে। পড়াশুনো কি, কোনো রকম কাজকর্মের নামটি নেই। সারাদিন গোলাপি গেঞ্জি আর আদির ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি, শখের থিয়েটার, এখানে ওখানে আড্ডা, অথচ কারু কিছু বলবার জো নেই। প্রদীপিসি তাহলে আর কাউকে আস্ত রাখবেন না। জানিস তো, ভালো লোকের কখনো ভালো হয় না। যত সব জগতের বদমায়েশ আছে সবাই সুখে জীবন কাটিয়ে যায়। গজারও তাই হলো। যখন আরও বড় হলো, গাঁজাগুলি খেতে শিখল, জুয়োর আড্ডায় গিয়ে জুটল। মাঝে মাঝে 1 মাস 2 মাস দেখা নেই, আবার একগাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে। প্রদীপসি যেখান থেকে যেমন করে পারেন টাকা জোগান। পাজি ছেলেকে পায় কে? হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে। কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঁঠার মাংস খাওয়ায়, ঝুড়ি ঝুড়ি সন্দেশ আনে। একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল, ঘোড়ার গাড়ি কিনলো, হীরের আংটি কিনলো। বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পমান। কে জানে কোথা থেকে এত টাকা পায়। প্রদীপিসি অবধি চিন্তিত হলেন। অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত। টাকা ভালো, কিন্তু পায় কোথা? গজার উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। হঠাৎ ঘুম ভেঙে গেল। রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশবালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকছেন। আর কোথাও কোনো আওয়াজ নেই। তারপর শুনলাম দূরে হুতুম পেঁচা ডাকছে, আর মাথার উপর পুরনো কাঠের কড়িগুলো মই মই করে মোড়ামুড়ি দিচ্ছে। বুঝতে পারছিলাম এসবের জন্যে ঘুম ভেঙে যায়নি। যার জন্যে ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরও লোমহর্ষক। শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো, পা শিরশির করতে লাগলো আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল,
জল না খেয়ে আর 1 মিনিটও থাকা অসম্ভব হলো। আস্তে আস্তে খাট থেকে নামলাম। আস্তে আস্তে দরজা খুলে বাইরে প্যাসেজে দাঁড়ালাম। ওই একটু দূরে সারি সারি 3টে কলসি ভরা জল রয়েছে, কিন্তু মাঝখানের ঘুরঘুটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছে করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে বাঁ পায়ের গুলিটা চুলকোচ্ছি আর মন ঠিক করছি। এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম। কি আর বলবো, হাত পা পেটের মধ্যে সেঁধিয়ে গেল। যেদিকে শব্দ সেদিকে সেজো দাদামশাইয়ের ঘর। কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোরা কামড়ে ধরে হাত দিয়ে শীত কাটতে কাটতে কানে মাকড়ি পড়া লাল নেংটি গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতরা সেজো দাদামশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে, রূপোর গড়গড়া নিচ্ছে, মখমলের চটি পায়ে দিচ্ছে। এমন সময় ঠুস করে সেজো দাদামশাইয়ের দরজা খুলে গেল, আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো, বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম। সেই চিমড়ে ভদ্রলোক, বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে। আমার তো আর তখন নড়বার চড়বার ক্ষমতা ছিল না, তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম। লোকটা কিন্তু কি একটা পেরেকে না কিসে হোঁচট খেয়ে দূর শালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হবার শব্দ শুনতে পেলাম। এতক্ষণে আমার চলবার শক্তি ফিরে এলো। ভাবলাম জল খেয়ে কাজ নেই, ঘরেই ফিরে যাওয়া যাক। একবার বেরোলো চিমড়ে ভদ্রলোক, এরপরে হয়তো বেরোবে দামড়া ডাকাত। ফিরতে যাব এমন সময়ে একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল। নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবেমাত্র পকেটে পুরেছি, এমন সময় আবার সেজো দাদামশাইয়ের দরজা খুলে গেল, এবং এবার স্বয়ং সেজো দাদামশাই বেরিয়ে এসে টর্চ হাতে নিয়ে আতি পাতি করে কি যেন খুঁজতে লাগলেন। আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না। এমন সময় সেই একই পেরেকে না কিসে হোঁচট খেয়ে সেজো দাদামশাইও হাত পা ছুঁড়ে কত কি যে বললেন তা ঠিক নেই। ভালোই হলো, আমাকে দেখবার আগেই খোঁড়াতে খোঁড়াতে ঘরে ফিরে গিয়ে বোধহয় কিছু লাগালেন টাগালেন। আমি যে কি ভাববো ঠাউর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। পকেটে কাগজটা করকর করতে লাগলো, কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন, পড়বার উপায় নেই। রংচঙে চৌকির উপর রোজকার মতন আজও দেশলাই মোমবাতি রাখা ছিল, কিন্তু সব জানাজানি হয়ে যাবার ভয়ে আর জ্বাললাম না। সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলাম পদি পিসি এসে পেছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন। ইয়া সন্ডা চেহারা, গলায় রুদ্রাক্ষের মালা, থান পরা, ছোট্ট করে চুল কাটা, কপালে চন্দন লাগানো, অবিকল পাঁচু মামা যেমন বলেছিল। এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পেছনে রেখেছেন। আমি কাছে যেতেই বললেন, বাক্স পেয়েছিস? আমি বললাম, কই না তো। নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে বছর ধরে খুঁজে খুঁজে পাওয়াও যায়নি? তোমার আশা আছে যে আমি 2 দিনেই খুঁজে দেব? কোথায় রেখেছিলে? প্রতিপিসি বললেন, ভালো করে খুঁজে দেখ, পেলে তুই নিস। পাঁচুটা একটা ইডিয়েট, জোলাপের পর্যন্ত ডোজ ঠিক করতে পারে না, তুই নিস। বাক্সর মধ্যে লাল চুনির কানের দুল আছে, তোর মাকে দিস। আর দেখ, ওই ব্যাটা চিমড়েটাকে আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস। বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই। জুড়ি গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, গাঁজার ব্যবসা করছে। আহা, বাবা বিশ্বনাথ না দেখলে পাপিষ্ঠদের যে কি গতি হবে। বলে আমায় চুমু খেয়ে প্রদীপিসি ছোটো কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন, এবং পেছন ফিরতেই দেখলাম যে হাতটা পেছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত এক গদা। গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল। দেখলাম সকালবেলার রোদ পেছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে।
কাঁটা সিঁড়ির দাগটা চকচক করছে। হঠাৎ কেন জানি মনে হলো সিঁড়িটা একটা ভারী ইম্পর্ট্যান্ট জিনিস। এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার। পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা, শ্রীযুক্ত বিপিন বিহারী চৌধুরীর কাছ হইতে 200 পাইলাম। স্বাক্ষর নিধিরাম শর্মা। পুনশ্চ সব অনুসন্ধানাদি গোপন থাকিবেক। অবাক হয়ে ভাবছি, সেজদাদামশাই কি উদ্দেশ্যে চিমড়েকে টাকা দিলেন? কি অনুসন্ধান? এ বিষম সন্দেহজনক। এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতন ঘরে ঢুকেই দুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতন হাঁপাতে লাগলো। মুখটা দেখলাম আগের চাইতেও সাদা, কপালে ঘাম দেখা দিয়েছে, চুল উস্কো খুস্কো। চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম, কি হয়েছে পাঁচু মামা, আবার জোলাপ খেয়েছ? পাঁচু মামা শুকনো ঠোঁট আরও শুকনো জিভ দিয়ে চাটতে চেষ্টা করে বলল, খেন্তি পিসি এসেছে। আমি বললাম, খেন্তি পিসিটা আবার কে? পাঁচু মামা আমসিহানো মুখটি করে বলল, পদি পিসি দি সেকেন্ড। আজ এই পর্যন্তই। গল্পের শেষাংশ এর পরের বার।